স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রিরা। আগামীকাল দেশের ৫৫তম বাজেট প্রস্তাব করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার বাজেট প্রস্তাব বেলা ৩টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। বিপুল প্রত্যাশার বাজেটে গতানুগতিক কর কাঠামো থাকলেও সামান্য বাড়ছে করমুক্ত আয়সীমা। বিশেষ গুরুত্ব পাচ্ছে জ্বালানি খাত, বরাবরের মতো চাপে থাকবে ব্যাংক খাত। জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার যেন কমতি নেই। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে বিগত ১৭ বছরের নানা দুঃখ বেদনার অবসান চান সুবিধাবঞ্চিত মানুষ। নাগরিকদের অর্থনৈতিক মুক্তির বিশাল প্রত্যাশাকে সামনে রেখে সোমবার ৫৫তম বাজেট প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংসদ না থাকায় এবারের বাজেট বিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। এরই মধ্যে ২,৩০,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। নতুন বাজেটে ৫,১৮,০০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি টাকা। এর বিপরীতে গেল ১০ মাসে আহরণ লক্ষ্য থেকে এখনও সরকার পিছিয়ে ৭১,০০০ কোটি টাকা। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে জ্বালানি খাত। ৩২,৩৯২ কোটি টাকা বরাদ্দ থাকছে এ খাতে। ঊর্ধ্ব মূল্যস্ফীতির কষাঘাতে পিষ্ট মানুষকে স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানোর সর্বমহলের দাবি আমলে নেওয়া হয়নি। এবারও ৩,৫০,০০০ টাকা বেশি আয় করা ব্যক্তিরা করের আওতায় আসছেন। জানা গেছে এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অর্জন নয়, বরং বাজেট কাঠামো পরিবর্তন ও অর্থনৈতিক সংস্কারই হবে মূল লক্ষ্য। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মৃত্যুদণ্ডের সাজা চেয়েছে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে এই আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে ৩ আসামির সব সম্পদ জব্দের নির্দেশনা চায় রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ১৬ জুন পর্যন্ত শুনানি মুলতবি করে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এতে নিহত হন ১৪০০-র বেশি, যাদের ১২ থেকে ১৩% শিশু, আর আহত হন বহু মানুষ। ৫ই আগস্ট পরবর্তী সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু অডিও ভিডিওতে যোগসূত্র মেলে বর্বর ওই হত্যাকাণ্ডের। অভিযোগ পেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্তে নামে প্রসিকিউশন। প্রায় ৮.৫ মাস নিরবিচ্ছিন্ন তদন্ত শেষে রবিবার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। নীল রঙের মলাটে ফরমাল চার্জ ছিল ১৩৫ পৃষ্ঠার। ৮১ জনের সাক্ষী তালিকা সহ তদন্তের বিস্তারিত তথ্য তুলে ধরা হয় ৮,৪৪৭ পৃষ্ঠায়। আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়, যার মাঝে রয়েছে উস্কানি, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা, আবু সাইদ হত্যা, মার্চ টু ঢাকা কর্মসূচি প্রতিরোধে মারণাস্ত্রের ব্যবহার এবং আশুলিয়ায় মরদেহে পোড়ানোর অভিযোগ। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের শেষে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন চিফ প্রসিকিউটর। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। পলাতক শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি সাবেক আইজিপি মামুনকে এই মামলায় গ্রেফতার দেখাবার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ৫টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে এই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। ১৬ জুন পরবর্তী শুনানিতে পলাতক আসামিদের আইনজীবীরা উপস্থিত না হলে পরবর্তী করণীয় সম্পর্কেও কথা বলেন তিনি। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন
আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। এদিন প্রথমবারের মতো এজলাসের ভেতর থেকে রাষ্ট্রপক্ষের শুনানি সরাসরি সম্প্রচার করে দেশের গণমাধ্যম। আদালতের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নতুন যুগের সূচনা করল ট্রাইব্যুনাল, যা বিচার প্রার্থীদের প্রত্যাশা যেমন পূরণ করবে, ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক অঙ্গনে এই বিচারের চুলচেরা বিশ্লেষণের সুযোগ করে দেবে সবাইকে। এর পাশাপাশি এই সম্প্রচারের মাধ্যমে প্রসিকিউশন একটি বার্তা দিল, শক্ত প্রমাণ পাওয়া গিয়েছে শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে প্রথম আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হলো বিচার প্রক্রিয়া। দেখানো হলো জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের শুনানি। প্রসিকিউশন বলছে বিচার কাজের মান নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সেজন্যই এই উদ্যোগ। 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে ট্রাইব্যুনালে। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের বিচারও এই ট্রাইব্যুনালে হচ্ছে। বেশি গুরুত্ব পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার। বিচার কাজের মান নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সে কারণে দেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, সাধারণ মানুষ যারা ট্রাইব্যুনালে আসতে পারেন না, তারাও যেন যার যার অবস্থানে থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখতে পারেন, সেজন্য সরাসরি সম্প্রচারের এই সিদ্ধান্ত। বিচারের স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ট্রাইব্যুনালের বিচার কক্ষে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম স্থাপন সহ সবকিছু ডিজিটাল পদ্ধতিতে সমৃদ্ধ করা হয়েছে। কোর্টরুম ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতি নিয়ে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচার করা যাবে। বিচার কার্যক্রম ধারণ করে পরবর্তী সময়ে তা ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে। কোনো ক্ষেত্রে সাক্ষীর জন্য বিষয়টি হুমকি মনে হলে তখন সেই সাক্ষীর শুধু বক্তব্য প্রচার করা যাবে, তাকে না দেখিয়ে। অথবা বিচার প্রক্রিয়ার কোনো কার্যক্রমকে যদি ট্রাইব্যুনালের কাছে স্পর্শকাতর মনে হয়, তবে সেই অংশটুকু বাদ দিয়ে প্রচার করা যাবে বলে জানায় প্রসিকিউশন। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, যার আল্ট্রা পাওয়ার জেল অ্যান্ড স্টেইন রিমুভার আপনার টয়লেটকে রাখে নতুনের মতন ঝকঝকে। ক্লিন মাস্টার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সম্মানের সাথে বিদায় নিতে পারবেন উপদেষ্টা পরিষদ, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। এর মধ্যে নির্বাচন হলে 2/3 ভোটে জিতবে বিএনপি, তা স্বীকার করেন অন্তর্বর্তী সরকারে থাকা অনেকে। এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাপান সফরে গিয়ে বিএনপিকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করেন নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পেশাজীবী পরিষদের আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তীব্র ভাষায় বর্তমান উপদেষ্টা পরিষদের কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার যারা চালাচ্ছেন আমাদের কাছে প্রাইভেটলি বলেন যে ডিসেম্বরে ইলেকশন হলেও তো বিএনপি 2/3 মেজরিটি পেয়ে সরকার গঠন করবে, আর জুন মাসে হলেও তো তাই করবে। তো আপনারা চাপাচাপি করেন কেন? যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোটখাটো ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এই উপদেষ্টা পরিষদ সম্মানের সাথে বিদায় নিতে পারবে কিনা এ বিষয়ে সংশয় প্রকাশ করেন স্থায়ী কমিটির অপর সদস্য জাহিদ হোসেন। আজকে যারা কথা বলছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিখুন এবং বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আরেক অনুষ্ঠানে অনেকটা খোলামেলাভাবেই উপদেষ্টা পরিষদের সমালোচনা করেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। যার যতগুলোই পিএইচডি ডিগ্রি থাকুক, কিন্তু জনগণের সম্মতি ছাড়া এখানে কোনো ধরনের যুদ্ধে বাংলাদেশকে লিপ্ত করা যাবে না। এখানে যা কিছু হবে, যা কিছু সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে। এ সময় বিএনপির অন্যান্য নেতারাও নির্বাচন নিয়ে দুরভিসন্ধি না করার কথা জানান।
সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। আওয়ামী লীগ সরকারের সময় নিবন্ধন বাতিলে যে রায় দিয়েছিল হাইকোর্ট, এক যুগ পর তা বাতিল হলো। এর ফলে নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না দলটির। তবে প্রতীকের বিষয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন জামায়াত এবং নির্বাচন কমিশনের আইনজীবী। 2013 সালের 1 আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এক যুগ পর তা বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারকের বেঞ্চ রবিবার এই রায় দেয়। বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার এবং দলীয় প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াতে ইসলামীর সামনে। জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। এটা অনারেবল কোর্টের অর্ডারটা আসবে, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করব, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে কিছু বলা হচ্ছে। এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আইনজীবী। আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আদালতের রায়ের কপির অপেক্ষায় নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান ইসি সচিব আখতার আহমেদ। আইনগতভাবে কোন দিকে গড়াবে সেটা হচ্ছে যে কমিশনের সিদ্ধান্ত নেবেন। এই কমিশনেরও তো একটা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আছে। কাজে আইন কাগজটা না পেলেই নিব কি করে। ইশরাক হোসেনের শপথ নিয়ে আদালতে পর্যবেক্ষণ নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার কথা স্মরণ করিয়ে দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করার এখনো শপথ নিতে দেওয়া হয়নি। এছাড়া সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বিতর্কিত করেছে। এসব কথা বলেছেন আইনজীবীরা। আর নির্বাচন কমিশন বলছে ইশরাকের শপথ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে। ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ৩রা মার্চ মামলা করেন বিজিত প্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। এর মধ্যে চলতি বছরের 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে রায় দেয়। অবশ্য রায় ঘোষণার 1 মাস পর 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে এখনো পর্যন্ত মেয়র হিসেবে ইশরাককে শপথ করানো হয়নি। ফলে ইশরাকের সমর্থকরা নামেন আন্দোলনে, পরে বিষয়টি গড়ায় আপিল বিভাগ পর্যন্ত। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে বলেই এখনো শপথ পড়ানো হয়নি। 29 জুন শেষ হচ্ছে এই কর্পোরেশনের মেয়াদ। এরই মধ্যে ইশরাক ইস্যুতে সমাধান না হলে এলজিআরডি মন্ত্রণালয় আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন বলেও জানান তিনি। পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধায়ী শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি। ইশরাক সাহেবের শপথ গ্রহণটাকে প্রলম্বিত করার জন্য বা বাধাগ্রস্ত করার জন্য এক্সিকিউটিভের পক্ষ থেকে কাউকে ইনস্টিগেট করা হয়েছে এবং যথারীতি মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা রিট পিটিশন দায়ের করে। আর অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের মতে সরকার ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করছে বিষয়টিকে। সরকার যে সাপোর্টটা দেননি, অতএব সেইখানে কলকাঠিটা কিন্তু সরকারের হাতেই ছিল। অতএব পুরোপুরি আমি মনে করি যে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই সরকার এই কলকাঠিটা নেড়েছে এবং এই জটিলতার সৃষ্টি হয়েছে। এদিকে নির্বাচন কমিশন বলছেন, ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে আদালতের কাগজ পেলে সিদ্ধান্ত জানানো হবে। আমি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না। অবজারভেশনটা তো থাকবেই, অবজারভেশনটা তো কাগজটা পাওয়ার পরে অবজারভেশনটাও দিতে পারবো। নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় এখন বিএনপি নেতা ইশরাক হোসেন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আরও 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা বৃষ্টিতে বেড়েছে তিস্তা, গোমতী ও চেল্লাখালী নদীর পানি। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। এদিকে বান্দরবান ও রাঙামাটিতে পাহাড় ধস ও বন্যার শঙ্কায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। টানা বর্ষণে লালমনিরহাটে তিস্তা নদীতে পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এতে ব্যারেজের 44টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। তবে আপাতত কয়েকদিন বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন। গেল বুধবার থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের চেল্লাখালী, মহর্ষি, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বেড়েছে। এতে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা, তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির প্রভাবে কুমিল্লার কিছু এলাকা থেকে পানি নেমে গেলেও ভিক্টোরিয়া সরকারি কলেজে জলাবদ্ধতা আছে। তবে কমতে শুরু করেছে গোমতী নদীর পানি। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি কমলেও ফসলের ক্ষেত ও মাছের ঘের তলিয়ে আছে। ভারী বর্ষণে নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হাজারো মানুষ, ডুবেছে সবজি ক্ষেত, পুকুর, রাস্তাঘাট। পানি উঠে গেছে স্থলবন্দর এলাকায়। বান্দরবানে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধস ও বন্যার আশঙ্কায় বিভিন্ন স্থানে খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে রাঙামাটিতে, দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। খোলা হয়েছে 267টি আশ্রয় কেন্দ্র, বন্ধ রাখা হয়েছে নৌযান চলাচল। আবহাওয়া অফিস বলছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে বৃষ্টি ঝরবে আরও 2 দিন। যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় আছে, এই মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে গতকালকে সক্রিয় হয়েছে। এই সক্রিয় হওয়ার কারণে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, বিশেষ করে আপনার সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। এই বৃষ্টিটা আগামী আরও 2 দিন কন্টিনিউ করবে, তারপরে মৌসুমী বায়ু কিছুটা হলেও সক্রিয়তা কমে যাবে। পার্বত্য অঞ্চলে ভূমিধস হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। 2 যুগ পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। বিকেলে সরকারি আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, ষড়যন্ত্র করে কোনো অজুহাত তুলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেওয়া যাবে না। যারা গণতন্ত্রকে পছন্দ করেনি তারাই ষড়যন্ত্র করছে। সমাবেশে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ আগামী নির্বাচনে মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। নির্বাচন বিলম্বিত করলে বাংলাদেশ অস্থিতিশীল হয়। ষড়যন্ত্র যারা করছে, যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেননি, যাদের এই বাংলাদেশের স্বার্থের হানি ঘটেছে, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে। পটুয়াখালীর বাউফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে। বিকেল উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের সময় একদল লোক শিক্ষার্থীদের ব্যানার ছিঁড়ে ফেলে, কাগজ কেড়ে নেয় এবং কয়েকজনকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই হামলার পেছনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্ব ছিল। শিক্ষার্থীরা জানান, ইউএনও মোবাইল ফোনে হামলাকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন এবং পরে সরাসরি বাক বিতণ্ডায় চড়ান। তবে ইউএনওর দাবি এমন কোনো ঘটনা ঘটেনি, এ বিষয়ে তিনি কিছু জানেন না। এর আগে 10 দিন ধরে ইউএনও আমিনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, সাংবাদিককে হুমকি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে আসছিলেন শিক্ষার্থীরা। নরসিংদীতে নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের মামলায় রাইড শেয়ার মোটরসাইকেল চালক শাহপরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ধর্ষণের কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। শনিবার মধ্যরাতে শাহপরানকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে নরসিংদী থানা পুলিশ এবং পুলিশ জানায় 28 মে বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রাজধানীর শ্যামলীতে যেতে মিরপুর 12 নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেল ওঠেন এক সন্তানের জননী এবং ওই ভুক্তভোগী নারী। রাত 9:30টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার 5দোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে ওই নারীকে ধর্ষণ করে শাহপরান। এ সময় নগদ অর্থ ছিনে নেওয়ার পাশাপাশি হত্যার হুমকি দিয়ে বিকাশে তার স্বজনদের নিকট থেকে অর্থ আদায় করেন চালক। এখন দেখবেন স্যাভলনের সৌজন্যে কোরবানির হাটের খবর।
জমে উঠেছে নেত্রকোনার ঐতিহ্যবাহী নৈহাটি পশুর হাট। এবার সিন্ডিকেট না থাকায় বিক্রির অঙ্ক শত কোটি টাকার। ভালো দাম পেয়ে খুশি খামারি ও ব্যবসায়ীরা, কিন্তু বিপরীত চিত্র জয়পুর হাটে। কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কায় জেলার খামারিরা। গেল বছর এমন সময় খামার থেকে গরু বিক্রি হলো, এবার খুব একটা সাড়া নেই ব্যবসায়ীদের। দাম কমের পাশাপাশি চাহিদা কম হওয়ায় গরু নিয়ে বিপাকে খামারিরা। নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নৈহাটি। জেলা প্রশাসন বাজারটি খাস কালেকশনের অন্তর্ভুক্ত করলেও হাইকোর্টের আদেশ দেখিয়ে দীর্ঘদিন বাজার পরিচালনা কমিটির নামে একছত্র আধিপত্য বিস্তার করে রাখে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সপ্তাহে সোমবার আশপাশের সহস্রাধিক গ্রামের পালিত পশু নিয়ে আসছেন বিক্রেতারা। আর কোরবানি উপলক্ষে জমজমাট এই হাট। বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে পাইকাররা আসে, এখানে বেচা হয়। বাজারে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকার গরু বেচা কেনা হয়। উপজেলা প্রশাসন জানায়, সিন্ডিকেটের দখলমুক্ত হওয়ায় রাজস্ব আয়ও রেকর্ড করেছে এ বাজার। 14 এপ্রিল থেকে অদ্যাবধি পর্যন্ত এই এক মাসে আমরা প্রায় 37 লক্ষ টাকা খাসাদায় করে সরকারি খাতে আমরা জমা দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যাতে নিরাপদে লোকজন যাতায়াত করতে পারে এবং তারা নির্বিঘ্নে বাজারঘাট করতে পারে, সেই ব্যাপারে চেষ্টা করতেছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি যাতে চুরিটা খেতে না হয়। তবে বিপরীত চিত্র জয়পুর হাটে। কোরবানি ঈদকে সামনে রেখে জেলায় এবার 3,16,648টি কোরবানিযোগ্য পশু প্রতিপালন করেছেন জেলার খামারিরা। কিন্তু গোখাদ্যের দাম বেশি হওয়ায় প্রতিপালন খরচ বেড়েছে খামারিদের। সে তুলনায় এবার দাম পাচ্ছেন না গরুর। টোটাল আমাদের খরচ হয় 1,60,000 টাকা, কিন্তু আমরা যখন গরুটা বিক্রি করতে যাই তখন আমাদের দাম আসে 1.5 লাখ টাকার মতো বলে। এদিকে পশুর হাটগুলোতে এবার 13টি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। 17টা অস্থায়ী এবং 10টা স্থায়ী হাটবাজারের মাধ্যমে এই কুরবানি পশু ক্রয় বিক্রয় হবে। 13টা ভেটেরিনারি মেডিকেল টিম পানি সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটা কুরবানি পশুর হাটে কুরবানি পশুর তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। কোরবানির পশুর হাট হোক সুশৃঙ্খল, ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে বিচরণ করবেন সেখানে, আর সরকার পাবে রাজস্ব, এমন প্রত্যাশা সবার। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জবাসীর এখন নিত্যদিনের সঙ্গী যানজট। অনিয়ম অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা। রোগীরা পাচ্ছেন না আইসিইউ সেবা। শহরে জলাবদ্ধতা, গ্যাস সংকটের সমাধান ও শীতলক্ষ্যা নদী বাঁচাতেও নেই দৃশ্যমান উদ্যোগ। তবে জেলা প্রশাসকের আশ্বাস, সংকট সমাধানে কাজ করছেন তারা। দিন দিন লোকসংখ্যা বেড়েই চলছে নারায়ণগঞ্জে। আছে কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠানও। যানজট বেড়েই চলছে শহরে। অধিকাংশ গাড়ি রাখা হয় প্রধান সড়কে। শহরের মধ্যে প্রধান বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন হওয়ায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। যাই সকাল থেকে রাত পর্যন্ত এখানে যানজট থাকে। তো যানজটের কারণে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভোগান্তি, এই ভোগান্তিটা অনেক মানুষের ক্ষতিকর করে। অল্প একটু বৃষ্টিতেই হচ্ছে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণেও যানজট সৃষ্টি হয় এই চাষাঢ়ার মধ্যে এবং পুরো নারায়ণগঞ্জের মধ্যেই। শীতলক্ষ্যা নদীর পানি এক সময় ব্যবহার করা হতো নিত্যদিনের কাজে। তবে শিল্প প্রতিষ্ঠানের দূষিত পানিসহ অন্যান্য বর্জ্য এখন প্রাণহীন শীতলক্ষ্যা। আগে পানি মানুষে কলসি পুরিয়া নিয়ে অনেক মানুষ নিয়ে খাইছে, এখন মানুষ এই পানি মুখে লইব, দূরে থাক আতো বিদায় না। আগে মাছ বসে অনেক আসছিল, অনেক পানি নষ্ট হওয়ার পরে অনেক নদীতে মাছও নাই। মুখে মুখে না বলে তাদের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। আর এটা খুব দায়িত্ব নিয়ে কাজটা করা উচিত। শহরের 300 শয্যার খানপুর সরকারি হাসপাতালে নেই আইসিইউ সুবিধা। এমনকি কোনো রকম চিকিৎসা দিয়ে প্রায় পাঠানো হয় ঢাকাতে। ভর্তি নেই, আমাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করছে, কালকে যেতে হবে ঢাকা মেডিকেল কলেজে, আর ওষুধ দেয়নি একটাও। এত বড় জনপদের জন্য একটি মাত্র আইসিইউ সেবা না থাকা নগরবাসীর জন্য অনেক বড় নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার শামিল। তবে জেলা প্রশাসক বলছেন, যানজট, চিকিৎসা সেবা ও শীতলক্ষ্যা নদীকে বাঁচাতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। নারায়ণগঞ্জের যে পরিমাণে এখানে জনসংখ্যা এবং যে ধরনের মেডিকেল ডিমান্ড, সেখানে আইসিইউটা খুবই জরুরি। গত সপ্তাহে সিভিল সার্জন মহোদয় আমাকে বললেন যে মন্ত্রণালয় থেকে তার সাথে যোগাযোগ করেছে যে আইসিইউগুলো কিভাবে আমরা এটাকে রিভাইভ করতে পারি। 5টা খাল আমরা উদ্ধার করব এবং শীতলক্ষ্যাকে কিভাবে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেন্ট্রাল ইটিপি করার জন্য আমরা এটা লিখিতভাবে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। শহরের জলাবদ্ধতা, গ্যাস সংকটও চরবে। দ্রুত এসব সমস্যার সমাধানে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।
ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।